ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। Every time the governor says something sensible and you come out with a statement beyond the limits of decorum, that is unfortunate. শিলিগুড়িতে রাজ্যপালের ডাকা প্রশাসনিক বৈঠকে প্রশাসনের অনুপস্থিতি, যাদবপুরে বাবুলকে উদ্ধার, জিয়াগঞ্জে শিক্ষক খুন, কার্নিভালে ব্ল্যাকআউটের অভিযোগ, রাজ্যপালের নিরাপত্তার দায়িত্ব সিআরপিএফকে দেওয়ার কেন্দ্রের সিদ্ধান্ত। একের পর এক ইস্যুতে সংঘাতে রাজভবন, নবান্ন। আর শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে কখনো নাম করে সুব্রত মুখোপাধ্যায়ের, কখনো নাম না করে পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যের সমালোচনায় সরব হলেন রাজ্যপাল। Mr. Subrata Mukherjee, who was also in the ministry, has given a statement that any such issue should have been given to the state first. I would request him with folded hands, please check up with your government. Was any issue flagged? It is not appropriate for a minister to just say anything in media which is factually wrong. You will always find me to be acting within my parameters. There have been painful statements by ministers. One of them wants me to be a tourist. I am sure none of you here will approve that the governor has to be a tourist. It was a public statement. I thought some editorials will come on this. I can't be a tourist. I am a governor. I have to do my constitutional duty. One of them called my visit to Siliguri as gimmick. I'm surprised. How can a person holding position of a minister go to that level? I leave it to the discretion of the Honorable Chief Minister to deal with her ministers the way she wants. 11th October was one such day. For 4.5 hours, a blackout, controlled media, inspired projection, and if someone calls me, I am publicity hungry, that person has to look within. To get publicity is not my job. পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আমি তো যা আইনে আছে তাই বলেছি, আইনের বাইরে কিছু বলিনি। তো আমি যে গভর্নর, নর্মালি আমরা বলে থাকি ইট ইজ হিজ গভর্নমেন্ট। উনিও যখন অ্যাড্রেস করেন তখন বলে মাই গভর্নমেন্ট। তা উনি যদি সিকিউরিটি নেবার দরকার থেকে বেশি, তাহলে তো ওনার নিজের সরকারের কাছে যথেষ্ট সিকিউরিটি রয়েছে, নিতে পারেন। এটার কোথায় আপত্তিকর কি বললাম একটা অক্ষর? আর ওনার কেনই তাতে দুঃখ হলো, আমার তো মাথায় ঢুকছে না। উনি নিরাপত্তায় হীনতায় যদি ভোগেন, তাহলে দেশের বাকি লোকগুলো কি করবে? রাজ্যপালের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। এই রাজ্যের সরকার চান তিনি চুপচাপ রাজভবনে বসে থাকুন, তিনি রাজ্যের মানুষের স্বার্থে কোনো কাজ না করুক, মানুষের স্বার্থে কথা না বলুক, রাজ্যের উন্নয়নের জন্য তিনি কোনো পদক্ষেপ গ্রহণ না করুন, এটাই তৃণমূল কংগ্রেস চেয়ে এসছে। যেহেতু রাজ্যপাল সক্রিয়, ওটাই তৃণমূল কংগ্রেসকে ব্যথিত করছে। সেই কারণে তৃণমূল কংগ্রেস ভাবছে যে রাজ্যপালের বিরুদ্ধে কিছু অশোভন কটূক্তি করলে যদি রাজ্যপালের গতিকে রোধ করা যায়। তৃণমূল সরকারকে আক্রমণ করেছে বাম ও কংগ্রেস। রাজ্যপাল বলছেন মন্ত্রীরা লক্ষণ রেখা অতিক্রম করছে, অসাংবিধানিক মনোভাব নিচ্ছে বা অসাংবিধানিক ব্যবহার করছে। আবার মন্ত্রীরা বলছেন রাজ্যপাল অসাংবিধানিকভাবে চলছেন। এটা খুব খুব বেঠিক কাজ হচ্ছে। নীতিগত কোনো বিরোধ আছে? না, এদের নীতিগত বিরোধ নেই, ব্যক্তিগত বিরোধের পর্যায়ে নিয়ে চলে যাচ্ছেন। বাংলায় অনেক সময় বিরোধ হয়েছে অতীতে, নীতিগত বিরোধ। আর এই যে ব্যক্তিগত বিরোধী বেল্ট এক একজন আরেকজনকে হিট করে যাচ্ছেন, এটাতে মানুষের কোনো লাভ হচ্ছে না। মানুষের যা প্রয়োজন সেখান থেকে চোখ সরিয়ে রাখার জন্য মন্ত্রী আর রাজ্যপাল এই বিতর্ক, এটা কোনো কাজে কাজ হচ্ছে না। রাজ্যের ভাবমূর্তি যেমন যাচ্ছে, তেমন গভর্নরেরও তেমনি যাচ্ছে। কারণ গভর্নরের মনে রাখা দরকার, হি ইজ দ্য কনস্টিটিউশনাল হেড। শুরু থেকে যদি এর একটা এন্ড লাইন টেনে দিতেন, তাহলে কিন্তু এই পর্যন্ত আসতো না। যাদেরকে মন্ত্রীরা সাহস পায় গভর্নর নাম করে
তাকে সমালোচনা করেন, এটা সংবিধান বিরোধী। কি বলবেন, এই ধরনের ঘটনা কোনোদিন এই সংঘাতের আবহাওয়া এ রাজ্যে এর আগে আপনি দেখেছেন? আমি মনে করি যে এটা ভাবার বোধহয় আস্তে আস্তে ক্রমশই সময় হয়ে যাচ্ছে যে রাজ্যপাল একটা সেই আগেকার দিনের নবাবদের মতন একজন করে প্রতিনিধি পাঠানো দিল্লি থেকে, সেই সিস্টেমটা থাকবার দরকার আছে কিনা এবার সব পার্টি ভাববে। কারণ সব পার্টি ভাববে এই কারণে যে একটু বড় ঘটনা ঘটেছে অতীতে এই পশ্চিমবঙ্গেই, একের পর এক। লাস্ট বড় ঘটনা ঘটেছে এপি শর্মার সময়, তার আগে আরম্ভ হয়েছে অনেক আগে থাকতে, ধরমবীরার আমল থেকে। ধরমবীরার আমলে তো কনফ্রন্টেশন অন রোড ছিল, যেটা মমতা ব্যানার্জি এখনো হয়নি। এবং তারপর থেকে আজকে বোধহয় এটা কোনো পার্টিরই কাছে অভিজ্ঞতায় কম নেই যে রাজ্যপাল এই পোস্টের দরকার আছে কিনা। সংবিধান বিশেষজ্ঞ রাজ্যপাল আছে, ভবিষ্যৎ বলবে এই সংবিধান সম্পর্কে ওয়াকিবহল ভারতবর্ষের রাজ্যপাল। না না ভাই, পশ্চিমবঙ্গের রাজ্যপাল, তিনি রাজ্যপাল, তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল। রাষ্ট্রপতিকে জানান, ভারত সরকারকে জানান, রিপোর্ট করে উনি দিল্লিতে এই মানসিকতাই সংঘাত তৈরি করছে, উনি এই মানসিকতাই সংঘাত তৈরি করছে। পোস্ট 2014 একটার পর একটা রাজ্যে কিন্তু রাজ্যপালকে কেন্দ্র করে বিতর্ক হয়েছে। উত্তরাখণ্ড আপনি জানেন, কংগ্রেস সরকার বরখাস্ত করলেন, রাষ্ট্রপতির শাসন জারি হলো, কোর্ট আবার ফিরিয়ে দিল। গোয়াতে, মণিপুরে, অরুণাচল প্রদেশে সিঙ্গেল লার্জেস্ট পার্টি কংগ্রেসকে ডাকা হয়নি। আমার হাতে এই মুহূর্তে গোয়ার রাজ্যপাল মাননীয়া মৃদুলা সিনহার বিবৃতি আছে, যেটা নিয়ে দেশ জুড়ে বিতর্ক হয়েছিল। তিনি বিবৃতি দিয়ে বলেছিলেন যে অরুণ জেটলির সঙ্গে আলোচনা করার তাগিদ তিনি অনুভব করেন এবং 9:30 পরিস্থিতি আলোচনা হয়। দেশ জুড়ে প্রশ্ন উঠেছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ আছেন, প্রয়োজন হলে আইনমন্ত্রী আছেন, রাজ্যপাল কেন অর্থমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে গোয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন? একদম একদম অফিসিয়াল রাজভবন থেকে বিবৃতি। আমাদের এই রাজ্যেও যদি আসি, তাহলে এই ইতিহাস বামপন্থীদের সঙ্গেও দীর্ঘদিন আপনারা এ রাজ্য শাসন করেছেন, সংঘাতের ইতিহাস কিন্তু নতুন নয়। বিডি পাণ্ডের সঙ্গে সেই সময় বাংলা দমন পাণ্ডে তার নামই হয়ে গেল, ধরমবীর যুক্তফ্রন্টের সঙ্গে, নন্দীগ্রাম সাম্প্রতিকতম ইতিহাস, যখন বললেন যে মাননীয় রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী যে সন্ত্রাসে হার হিম হয়ে যায়, একজন বামপন্থী নেতা বলেছিলেন ঝান্ডা নিয়ে এবার রাস্তায় নেমে পড়লেই হয়। সুতরাং এই সংঘাত এই রাজ্যে অন্তত নতুন কিছু নয়, মানবেন? না দেখুন, সংঘাতের প্রেক্ষিতগুলো তো পাল্টে যায়, বছর পাল্টাতে থাকলে অতীত থেকে যখন আমরা ভবিষ্যতের দিকে যাই। এখন এটা হচ্ছে যে প্রেক্ষিতে এখন এই সংঘাতটা তৈরি হচ্ছে, এটার মধ্যে একটা বাড়তি বিপদ এবং একটা ভয়াবহ বিপদের জায়গা আছে। আমি এটা অন্য 5 জনের মতোই বিশ্বাস করি যে আমাদের যারা অভিভাবক রাজ্যের, তাতে রাজ্যপালও বটে, মুখ্যমন্ত্রীও বটে, এবং তাদের দুজনেরই রাজ্যের নিরাপত্তা, সুরক্ষা, মানুষের রক্ষা করার প্রাথমিক দায়। এবং এরা দুজনেই যদি দেখেন যে দীর্ঘদিন রাজনীতি করেছেন, সংসদীয় রাজনীতির, এবং এটাও আমি বিশ্বাস করি যে সংসদীয় রাজনীতি যত উচ্চ পদে আপনি আসীন হবেন, তখন আপনার কিছু লক্ষণ রেখা আছে, সেগুলো আরো স্পষ্ট হতে থাকে। আপনি কি করবেন, কি করবেন না, হোয়াট শুড ইউ ডু অ্যান্ড হোয়াট শুড নট। বিপদটা আরো বেশি হচ্ছে এই কারণের জন্য যে এটা যদি শুধু এদের দুজনের সম্পর্ক নিয়ে আলোচনা করতাম তা নয়, আসলে এই দুই প্রধানের যে মতের বিভাজন, সেটা যখন পরিষ্কার হয়ে যাচ্ছে, সেই বিভাজনটা যখন তলার দিকে নামবে, আমার আরো বড় আশঙ্কা সেটা হচ্ছে আরেক ধরনের পোলারাইজেশনের জন্ম দেবে। হাই মাইন্ডেড ম্যান মাস্ট কেয়ার মোর ফর দ্য ট্রুথ দ্যান হোয়াট পিপল থিঙ্ক, এরিস্টটল বলেছিলেন। আমাদের কনস্টিটিউশন কিন্তু 163 নম্বর ধারায় রাজ্যপালকে বলে দেওয়া আছে তিনি হচ্ছেন কনস্টিটিউশনাল হেড অফ দ্য এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ পাওয়ার যখন তিনি এক্সারসাইজ করছেন, তিনি কনস্টিটিউশনাল হেড, কিন্তু তিনি কিভাবে এক্সারসাইজ করবেন? তিনি এক্সারসাইজ করবেন তার কাউন্সিল অফ মিনিস্টার্সের অ্যাডভাইস অনুযায়ী। অর্থাৎ রাজ্যপাল সুও মোটো তিনি নিজে থেকে কিন্তু কোনো এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করতে পারেন না। অর্থাৎ তিনি কাউন্সিল অফ মিনিস্টার্সের দ্বারা অ্যাডভাইসড হবেন এবং তাদের দ্বারাই তিনি কাজ করবেন, তারাই বলে দেবে কিভাবে তিনি কাজ করবেন। আর ডিসক্রিশন পাওয়ার অফ ডিসক্রিশন, সেটা কিছু ডিসক্রিশনারি পাওয়ার তার দেয়া আছে। সেটা পশ্চিমবঙ্গের রাজ্যপালের কিন্তু সেরকম কোনো ডিসক্রিশনারি পাওয়ার নেই। সেটা আছে কোথায়? নর্থ ইস্টার্ন স্টেটস গুলোর ক্ষেত্রে রয়েছে এবং কিছু ইউনিয়ন টেরিটরিজের ক্ষেত্রে রয়েছে, সেখানে রাজ্যপালকে যদি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে অ্যাপয়েন্ট করা হয়, তার কিছু ডিসক্রিশনারি পাওয়ার আছে। পশ্চিমবঙ্গের রাজ্যপালের কোনো ডিসক্রিশনারি পাওয়ার নেই। একমাত্র তিনি যদি আইন শৃঙ্খলা ভেঙে গেছে এরকম কোনো বিষয় দেখতে পান, তিনি কেন্দ্রীয় সরকারকে, প্রেসিডেন্টকে তিনি রিপোর্ট করতে পারেন, সেক্ষেত্রে আর্টিকেল 356 এর কথা আসতে পারে। এর বাইরে কিন্তু কনস্টিটিউশনালি কিন্তু তাকে পুরোপুরি কাজ করতে হবে মুখ্যমন্ত্রী এবং তার কাউন্সিল অফ মিনিস্টার্স এর অ্যাডভাইস অনুযায়ী।
অর্থাৎ বিধানসভায় উনি যে বক্তৃতাটা পড়েন সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী এবং তার কাউন্সিল অফ মিনিস্টার্স লিখে দেন। অর্থাৎ এখানে প্রত্যেকটা ক্ষেত্রে তার কিন্তু কাজ বেঁধে দেওয়া রয়েছে, এটাই কনস্টিটিউশনাল জায়গা। আর একের পর এক সংঘাতের ঘটনায় রাজ্যপাল যে চরম ক্ষুব্ধ তা স্পষ্ট তার কথা থেকেই। It is not appropriate for a minister to just say anything in media which is factually wrong. রাজ্যপালের সঙ্গে শাসকের সংঘাত বঙ্গে নতুন নয়, কিন্তু জগদীপ ধনকরের সঙ্গে নবান্নের সংঘাত কি অতীতের সমস্ত উদাহরণকে ছাপিয়ে যেতে চলেছে? 30শে জুলাই রাজ্যপাল পদে শপথ নেন জগদীপ ধনকর, আর তারপর থেকেই লাগাতার একের পর এক ইস্যুতে সংঘাতে জড়াচ্ছে রাজভবন এবং শাসক। মুখ্যমন্ত্রী হওয়ার পর জেলায় জেলায় প্রশাসনিক বৈঠকে রীতি চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু শপথ নেওয়ার পর শিলিগুড়িতে প্রশাসন এবং জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক ডাকেন রাজ্যপাল। গত 24শে সেপ্টেম্বর সেই বৈঠকে রাজ্য প্রশাসনের প্রতিনিধি এবং তৃণমূলের জনপ্রতিনিধি না আসায় ক্ষোভে উগরে দেন ধনকর। The lukewarm stand of the state today is a cause of worry to me, because I find it not fitting in the culture of West Bengal. I don't find it fitting in the culture of West Bengal. Culture of West Bengal is very different. This can't be the kind of reception given to the governor for the first time when he goes to a place like Siliguri. পাল্টা তৃণমূলের তরফে পার্থ চট্টোপাধ্যায় বিবৃতি জারি করে বলেন, নতুন রাজ্যপাল পদে বসার 15 দিনের মধ্যে সরকারি অফিসার এবং সরকারি দপ্তর সম্পর্কে রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক মন্তব্য করে বুঝিয়ে দিয়েছেন তিনি নিরপেক্ষ নন। সংবিধান অনুযায়ী রাজ্য ও কেন্দ্র সরকার নির্বাচিত, কিন্তু রাজ্যপাল পদটি মনোনীত। রাজ্যপালের সাংবিধানিক এখতিয়ারের অপব্যবহার করা এবং প্রতিদিন রাজনৈতিক গিমিক বন্ধ করা উচিত। নাম না করে পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যের শুক্রবার সমালোচনা করেন রাজ্যপাল। One of them called my visit to Siliguri a gimmick. I'm surprised. How can a person holding position of a minister go to that level? প্রশাসন এবং তৃণমূলের তরফে রাজ্যপালের শিলিগুড়ির বৈঠকে কেউ হাজির না থাকলেও সেদিনই তিনি স্পষ্ট করে দিয়েছিলেন জেলায় জেলায় এমন বৈঠক তিনি আরও করবেন। This governor will be going to all the states of West Bengal, and it doesn't matter to me which political party is having vote representation there, and it also doesn't matter to me who comes to attend my meeting or doesn't come to attend my meetings. পাল্টা তৃণমূলের তরফে পার্থ চট্টোপাধ্যায়ের জারি করা বিবৃতিতে কার্যত কটাক্ষের সুরে বলা হয়, পশ্চিমবঙ্গ সুন্দর রাজ্য, রাজ্যপালের অবশ্যই উচিত সুন্দর জায়গায় ঘোরা এবং রাজ্য সরকারের আতিথেয়তা গ্রহণ করা, এটাই কাম্য। যা কাম্য নয় তা হলো সাংবিধানিক পদে আসীন এক ব্যক্তির অকারণে অতি সক্রিয় হয়ে সরকারের সমস্ত কাজে হস্তক্ষেপ করা। আর এই পর্যটক মন্তব্যে তিনি যে বেজায় ক্ষুব্ধ, শুক্রবার তা স্পষ্ট হয়ে গেছে রাজ্যপালের কথায়। There have been painful statements by ministers. One of them wants me to be a tourist. I am sure none of you here will approve that the governor has to be a tourist. I can't be a tourist, I am a governor. I have to do my constitutional duty. শিলিগুড়ির বৈঠকের পর রাজ্যপাল বুঝিয়ে দিয়েছিলেন তিনি রাজভবনে বসে থাকার মানুষ নন। It is my duty because my oath is in two parts. Anyone who says anything, it is the right. I can't be intolerant. I will not be proactive. I will be active. And being active is good enough. If I am not active, then I will be inactive. পাল্টা তৃণমূলও বিবৃতি জারি করে বলে, আমাদের তৃণমূল সরকার জনসাধারণের সরকার এবং আমরা জানি আমাদের কি করা উচিত কি নয়, দয়া করে চুপ থাকুন। এই প্রেক্ষাপটে শুক্রবার ফের রাজ্যপাল বুঝিয়ে দিয়েছেন আক্রমণের মুখেও তিনি নিজের অবস্থানে অনড়। This governor is not proactive, he is active. প্রশাসন শাসক দল কেউ নেই, ডিএম না গেলে এডিএম যেতে পারতেন। আমি বলছি তাহলে কি ইচ্ছাকৃত বয়কট? না, দেখুন, এটা তো পরিষ্কারভাবে সরকারের তরফ থেকে, সরকার যে দল চালাচ্ছে তাদের তরফ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে উনি কিন্তু সাংবিধানিক প্রধান রাজ্যপাল, আর প্রশাসনিক প্রধান হচ্ছেন যিনি ইলেক্টেড মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে যে ধরনের প্রশাসনিক বৈঠক, আমি জানি না যে রাজ্যপাল তো অল্প কিছুদিন এখানে এসছেন, উনি কি জানেন যে এখানকার মুখ্যমন্ত্রী প্রায় 300-র কাছাকাছি প্রশাসনিক বৈঠক করেছেন, সারা বিভিন্ন পশ্চিমবঙ্গের জেলা জুড়ে তিনি একাধিক বৈঠক করেছেন। এই বৈঠকের একমাত্র হকদার তিনি।
অর্থাৎ তিনি এই ধরনের প্রশাসনিক বৈঠক করতে পারেন। রাজ্যপাল অবশ্যই তিনি জেলার কোনো অফিসারকে ডাকতে পারেন, কিন্তু যেভাবে উনি বিভিন্ন পার্থবাবুর বিবৃতি যে ভাষায় এসেছে ইদানিং কালে এত কড়া তৃণমূল কংগ্রেসের কোনো বিবৃতি আমি দেখিনি। স্বাভাবিক, এটা তো আপনি যাদবপুরের পরিপ্রেক্ষিতে আপনি যদি বিবৃতিটা শেষ হচ্ছে সাইলেন্স প্লিজ, আপনি যাদবপুরের মানে থামুন রাজ্যপাল। আমি বলছি যে যাদবপুরের পরিপ্রেক্ষিতে আপনি যদি ভাবেন, আপনি খুব অদ্ভুত ভাবে দেখবেন যে যাদবপুরে যখন উনি গিয়ে পৌঁছননি, মাননীয় রাজ্যপাল গিয়ে পৌঁছননি, তার আগেই তিনি কিন্তু রাজভবন থেকে বিবৃতি জারি করে দেওয়া হয়েছে, এবং যে বিবৃতিতে বলা হচ্ছে যে শুধু যাদবপুর দেখিয়ে, যাদবপুর ইউনিভার্সিটি চত্বর দেখিয়ে সারা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে উনি প্রশ্ন করেছেন। রাজ্যের প্রশাসনিক সাংবিধানিক প্রধান কি? নিয়মতান্ত্রিক প্রধান, তিনি একদম কাঠের পুতুলের মতো রাজভবনে বসে থাকবেন, এটা আমাদের কাম্য নয়। প্রথম যে বিষয়টা, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের মিটিংয়ে উনি গেছেন। রাজ্যপাল যখন এখান থেকে উত্তরবঙ্গে যাচ্ছেন, তাহলে প্রথম কথা হচ্ছে প্রোটোকলে তাকে রিসিভ করতে হবে। সেটা কি রিসিভ করা হয়েছে? মন্ত্রী, সরকার, শুধু তাই নয়, প্রশাসনকে ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। এসপি, ডিএম তারা পর্যন্ত উপস্থিত নেই, এবং ফরমাল চিঠি দেওয়া হয়েছে যদি কোনো প্রতিষ্ঠানের কোনো অনুষ্ঠানে, সেটা ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স হোক আর যাই বিজনেস সামিট হোক, সেখানে যদি গভর্নর বা প্রেসিডেন্ট আসেন, প্রোটোকল বলে তাদের অন্যদের থাকার কথা, তারা সেটা অ্যাভয়েড করেছেন। এবং অতিথি দেবো ভব, পশ্চিমবঙ্গের কালচার, শিষ্টাচার এটা নয় যে গভর্নরকে রিসিভ করা হবে না। একসময় আপনাদের অত্যন্ত আপত্তি ছিল গোপাল কৃষ্ণ গান্ধীর প্রত্যেকটা পদক্ষেপ নিয়ে, যখন তিনি একদিকে বলছেন হার হিম করা সন্ত্রাস দীপাবলির আলোকেও ম্লান করে দেয়, তখন আপত্তি। যখন আমার মনে আছে বিদ্যুৎ সংকট রাজ্যে চলছে, 1 ঘন্টা রাজ্যপাল সিদ্ধান্ত নিলেন রাজভবনের সমস্ত আলো নিভিয়ে রাখা হবে, সেটা নিয়ে নানা কটাক্ষ। বারবার কিন্তু শাসককে অস্বস্তিতে ফেলেছিল, এবং উল্টো দিকে তৃণমূল কংগ্রেস রাজ্যপাল সম্পর্কে তখন উচ্ছ্বসিত ছিলেন। বারবার তাকে শুধু সমর্থন করা হতো তা নয়, রাজভবনের সিঙ্গুর সমস্যা ওই রকম ক্রিটিক্যাল একটা জাংশনে আছে, সেখানে তার মধ্যস্থতাকারী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিলেন গোপাল কৃষ্ণ গান্ধীকে। আমি বলছি সক্রিয় রাজ্যপাল এবং শাসকের সংঘাত কি তাহলে অবধারিত, এবং বিরোধী দলে যারা থাকবে তারা দুহাত তুলে রাজ্যপালের ভূমিকার প্রশংসা করবে? না, সবসময় এসেনশিয়ালি তা নয়। মেরিট অফ দ্য ইস্যু গাইড করে দেয় যে আপনি রাজ্যপালের পক্ষে থাকছেন না বিপক্ষে যাচ্ছেন। আপনি কথা প্রসঙ্গে তুললেন, তাই আসলে সিঙ্গুরটা যদি বলেন সেটা একটা সেলফ ডিস্ট্রাকটিভ একটা অ্যাপ্রোচ ছিল, এবং সেখানে দাঁড়িয়ে যদি বলেন যে রাজ্যপালের ইন্টারভেনশনটা এটা যদি হয় যে উনি একটা কনস্টিটিউশনাল হেড হিসেবে যারা ডিস্ট্রাকশনের পক্ষে, তিনি যদি মনে হয় তার ভূমিকা তার পক্ষে যাচ্ছে, সেটা রাজ্যের মানুষের পক্ষে যায়নি। আজও ইতিহাস তাই প্রমাণ করে যে এ রাজ্যে বিরোধীরা বিরোধীদের মর্যাদা পাচ্ছে না, বিরোধীরা পঞ্চায়েত পৌরসভা যা আছে সেখানে দাঁড়িয়ে তার যা টাকা পাওয়া উচিত, কনস্টিটিউশনাল রাইট, সেগুলো হচ্ছে ভায়োলেটেড হচ্ছে। এ রাজ্যে বিরোধী শূন্য রাজনীতি প্রবর্তিত হয়ে গেছে। উনি পঞ্চায়েতের সময় ছিলেন না রাজ্যে, কিন্তু সামনে একটা পৌরসভা ভোটও আছে। আমি বলবো যে কনস্টিটিউশনাল রাইটস এ রাজ্যে লঙ্ঘিত হয় কিভাবে, সেটা হচ্ছে রাজ্যবাসী গত 6 বছর ধরে দেখেছেন, এবং এ রাজ্যে রাজ্যপালরা অতীতে ছিলেন, এবং একটা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠান কার্যত হাতের পুতুলে পরিণত হয়েছিল। সেখানে দাঁড়িয়ে আমি কোনো রাজ্যপালের ইন্টারভেনশন দেখিনি। আমি দেখতে চাই যে ইয়ার্স টু কাম যে এখানে রাজ্যপালের ভূমিকা কি হয়। নাইস কাস্টমস কাটস ইনটু গ্রেট কিংস, শেক্সপিয়ার হেনরি 5-এ কিং হেনরি নিজেই বলেছিল সুন্দর প্রথা বাংলায় ফিরে আসুন, মহৎ রাজাদের অভিবাদন জানায় বা সৌজন্য দেখায়। রাজা যদি সৌজন্য না মানে, রাজা যদি সৌজন্য না মানে, রাজা যদি শুনুন বক্তব্যটা আজকে থেকে না 500 বছর আগে বা তারও আগে সৌজন্য ছিল, আছে, এখনো থাকবে। কিন্তু রাজা যদি নিজে সৌজন্য না মানে, সৌজন্যকে লঙ্ঘন করে, সেটা কি করে হয়? আপনি না এটা এখানে বললে সৌজন্য রেখেছে উনি, রাজা তো আজকে রাজ্যপালই তো রাজা, এখানে সাইলেন্সের রাজ্যপাল রয়েছে, উনি কার্ডটা মানেননি। উনি একজন নিরবতার একটা ভাষা আছে, সিনিয়র লয়ার ছিলেন, সুপ্রিম কোর্টের লয়ার ছিলেন, আপনি জানেন নিশ্চয়ই সিনিয়র লয়ার, তাহলে সাংবিধানিক দিকটা উনি বোঝেন, আশা করেন, আমিও জানি এবং আপনিও মনে করেন করেন। আমরা যেটা বলতে চাইছি, আপনি যেটা এতক্ষণ বললেন, আপনি ওনাকে সরকারের জায়গায় বসিয়ে আপনি বিচার করলেন, অর্থাৎ রিসেপশনটা সরকারের তরফ থেকে, প্রশাসনিক তরফ থেকে ওনাকে দেওয়ার কথা ছিল, আপনি ওটা পুরোপুরি উদরপিণ্ডি ভুদরগাড়ে যে কথাটা আছে তাই করে দিয়েছেন। 19শে সেপ্টেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। সেখানে বাবুল সুপ্রিয়কে 6 ঘন্টা ধরে আটকে রেখে নিগ্রহের অভিযোগ ওঠে। আটকে পড়া কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধার করতে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যান খোদ রাজ্যপাল।
আর সেই ঘটনা ঘিরে সংঘাতে জড়ায় রাজভবন ও তৃণমূল সরকার। শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিবৃতি প্রকাশ করে অভিযোগ করেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক যে আমাদের রাজ্যপাল, রাজ্যের সাংবিধানিক প্রধান নির্বাচিত সরকারকে কিছু না জানিয়েই একজন বিজেপি নেতাকে উদ্ধার করতে যাদবপুরে চলে গেলেন। পাল্টা বিবৃতি প্রকাশ করে রাজভবনের দাবি, দুর্ভাগ্যবশত গতকাল তৃণমূল কংগ্রেসের মহাসচিব প্রেস বিবৃতিতে জানান যে রাজ্যপাল সরকারকে না জানিয়েই ক্যাম্পাসে গিয়েছিলেন, কিন্তু রাজ্যপালের সঙ্গে ডিজি এবং মুখ্য সচিব এমনকি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছিল, সে বিষয়ে ওয়াকিবহাল ছিলেন না তিনি। তার বিবৃতিতে তথ্যগত ভুল রয়েছে। তৃণমূলের দেওয়া বিবৃতিতে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন, যেখানে মুখ্যমন্ত্রী নিজে রাজ্যপালকে বলেছিলেন সব শান্তিপূর্ণভাবে মেটানোর জন্য একটু সময় দিতে, কিন্তু তিনি সেই অনুরোধ উপেক্ষা করে চলে যান যাদবপুরে। রাজভবনের বিবৃতিতে পাল্টা বলা হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে রাজ্যপাল তথা আচার্য অশান্তি থামানোর জন্য সব ধরনের চেষ্টা করেন। রাজ্যের মুখ্য সচিব ও ডিজিকেও বিষয়টি জানান। যাদবপুরে যাওয়ার আগের মুহূর্তে রাজ্যপাল তথা আচার্য মুখ্যমন্ত্রীর সঙ্গেও যোগাযোগ করেন। তখনকার পরিস্থিতি ও তার পরিণাম সম্পর্কে তাকে যথাযথভাবে জানান। দুজনের মধ্যে অনেকবার ফোনে কথা হয়। মুখ্যমন্ত্রী সম্পর্কে ব্যক্তিগত স্তরে এবং তিনি যে পদে রয়েছেন সেই পদের প্রতি সম্মানের কারণেই দুজনের কি কথা হয়েছে তা রাজ্যপাল প্রকাশ্যে আনতে চান না। শুধু এটুকু জানাতে চান, যথেষ্ট সময় অপেক্ষা করে পরিস্থিতির কোনো পরিবর্তন না দেখেই তিনি বিশ্ববিদ্যালয়ে যান। তৃণমূলের বিবৃতিতে অভিযোগ ছিল রাজ্যপাল সেখানে গিয়েছিলেন বিজেপিকে সাহায্য করতে। রাজভবনের পাল্টা বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যখন আন্দোলনকারীদের বিক্ষোভের জেরে আটক হয়ে রয়েছেন, তখন বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে গিয়েছিলেন উপাচার্য ও সহ উপাচার্য। এমন একটি পরিস্থিতিতে তিনি সেখানে যান। আচার্য হিসাবে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবক। শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে পড়ুয়াদের সঙ্গে সংযোগ রক্ষা করতেই তিনি সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন। রাজভবনের বিবৃতির পাল্টা তৃণমূলের তরফে বিবৃতি জারি করে বলা হয়, আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে গতকাল যা বলেছিলাম তাতেই অনড় আছি। আমরা রাজ্যপাল পদকে সম্মান করি, কারণ এটি সাংবিধানিক পোস্ট। আমরা আশা করি রাজ্যপাল, উপাচার্য, শিক্ষক, ছাত্র প্রত্যেককে সুবিচার দেবেন। ঘটনার শান্তিপূর্ণ সমাধানে প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। যারা মহিলা ছাত্রছাত্রীদের হেনস্থা করেছে তাদের কড়া শাস্তি দেওয়া উচিত। রাজ্যপাল বিজেপি নেতার মতো আচরণ করছে। তার আমি যদি আপনাকে একটা প্রমাণ দিই, দেখুন এই ঘটনাটা ঘটলো, তিনি বাবুল সুপ্রিয়কে রেস্কিউ করতে ওখানে গেলেন। আপনাদের মনে থাকবে অর্জুন সিং যখন আহত হয়েছিলেন, তিনি অর্জুন সিংকে দেখে হাসপাতাল গিয়েছিলেন। রাজভবনের যে প্রেস মানে গতকাল যেটা বলেছিল, সেখানে একটা স্পষ্ট কথা ছিল, ফেলিওর অফ ল অ্যান্ড অর্ডার। আমার একটা প্রশ্ন হচ্ছে, যদি আজকেও আছে, আমার একটা প্রশ্ন হচ্ছে, যদি ক্যাম্পাসের ভেতরে কোনো ঘটনা ঘটে, রাজ্যপাল একজন আচার্য হওয়া সত্ত্বেও তিনি কি জানেন না সেখানে পুলিশ প্রবেশ করতে পারে না? পুলিশ প্রবেশ করতে পারে না। তাহলে এই আপনারাই 2014 সালে হক কলরবকে সমর্থন করে কেন বলেছিলেন? আমি খুব পরিষ্কার করে বলতে পারি যে রাজ্য সরকার যে কাজটা করতে পারেনি, রাজ্যপাল কিন্তু ভার্চুয়ালি সেই কাজটা নিজের কাঁধে নিয়েছে। রাজ্যপালকে আপনি নানা জায়গা থেকে বিচার করতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত এই প্রশ্নটা আসবে যে 6 ঘন্টা জুড়ে একটা কেন্দ্রীয় মন্ত্রীকে যেভাবে অ্যাসাল্ট করা হলো, মানে আমি সুমনদা প্রশ্ন তুলতে চাই আপনাকে যে কয়জন যারা মানে সরাসরি গায়ে হাত দিল বাবুল সুপ্রিয়র, কয়জন অ্যারেস্ট হয়েছে আপনি আমায় বলতে পারেন? কয়জন অ্যারেস্ট হয়েছে যারা এবিভিপির ওই ধরনের তাণ্ডব চালালো, অর্থাৎ রাস্তার মধ্যে পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিল? বৃন্দাকারাত বলছেন উপাচার্য এই আচার্য কেন গেছেন, তা তিনি মহিলা হয়ে একবার বলুন তো, আপনার ছেলেরা যদি ধরি আপনাদের ওপরে আপনারা করেছেন যে অগ্নিমিত্রা পালের যে সেক্সুয়াল অ্যাসল্ট হলো, বৃন্দাকারাতকে বলবো একটু একটা বিবৃতি দিন। এন্টার ঘটনাটা ধরুন, বাবুল সুপ্রিয় ওইভাবে যখন নাজেহাল হচ্ছেন এবং তাকে রীতিমতন অ্যাসাল্ট করা হচ্ছে, তারপরে আপনি যদি রাত্রেবেলা ওই অন্ধকারে যদি একটা অপ্রীতিকর ঘটনা ঘটতো, রাজ্যপাল 1 ঘন্টা ভারতবর্ষের আপনি এমন একটি ইউনিভার্সিটির একটি ছবি বলুন যেখানে রাজ্যপাল যিনি আচার্য তিনি ছাত্রদের দ্বারা ঘেরাও হয়ে আছেন, চিফ সেক্রেটারি কোথায় ছিলেন, আমাদের মানে হোম সেক্রেটারি কোথায় ছিলেন, আমাদের পুলিশ কমিশনার কোথায় ছিলেন, তারা কেন রাজ্যপালের সাথে সঙ্গী হননি? তারা কেন মানে ব্যবস্থা মানে আগেই তো তাদের উদ্যোগ নেওয়া উচিত ছিল।
যে সাংবিধানিক প্রধানকে রেস্কিউ করতে আসতে হবে, এটা তো লজ্জার। জিয়াগঞ্জে শিক্ষক পরিবার খুনের পর লাগাতার বিজেপি আরএসএস এর তরফে দাবি করা হতে থাকে নিহত শিক্ষক তাদের সমর্থক। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৃণমূলের লাগাতার সমালোচনা করতে থাকে তারা। এই প্রেক্ষাপটে খুন নিয়ে মুখ খোলেন রাজ্যপাল। রাজ্য প্রশাসনকে কড়া বার্তায় রাজভবনের তরফে জারি বিবৃতিতে বলা হয়, এই ঘটনা অসহিষ্ণুতা এবং উদ্বেগজনক আইন শৃঙ্খলা পরিস্থিতির স্পষ্ট প্রতিফলন। যথেষ্ট সময় কেটে যাওয়ার পরেও পুলিশ কিংবা রাজ্য প্রশাসনের তরফে কেউ উদ্বেগ প্রকাশ না করায় রাজ্যপাল তার অসন্তোষ প্রকাশ করেছেন। রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্য সচিবের কাছে যথাযথভাবে বিষয়টির গুরুত্ব তুলে ধরেছেন রাজ্যপাল। Honest appeal to all those who are engaged in law. Please have fair-minded investigation. The investigation must not be inspired by any other considerations. This is too critical to be put under the carpet. পাল্টা রাজ্যপালের বিরুদ্ধে সরব হয় তৃণমূল। নিজেই তার সাংবিধানিক যে সীমারেখা, সেই সীমারেখাকে লঙ্ঘন করছে। আইন শৃঙ্খলা সম্পর্কে তার মন্তব্য উদ্দেশ্য প্রণোদিত এবং অভিসন্ধিমূলক। 11ই অক্টোবর রাজ্য সরকারের তরফে রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রেড রোডে আয়োজিত দুর্গাপুজোর কার্নিভালে ফিডের আউটপুট বিভিন্ন টিভি চ্যানেলকে দেয় রাজ্য সরকার, কিন্তু অনুষ্ঠান চলাকালীন কোথাও তাকে দেখানো হয়নি বলে ক্ষোভ উগরে দেন রাজ্যপাল। For 4 hours, not for a second, the first servant was shown on television. I am not untouchable. You can't have that kind of intolerance. What happened has put me to shame because no person in the state of West Bengal will approve of it. How can you black out a person holding this position after inviting him? Someone called me to tell sir it is reminiscent of emergency. It has taken me 3 days to recover from this injury to my heart. তৃণমূল রাজ্যপালের অভিযোগকে গুরুত্বই দিতে চায়নি। রাজ্যপাল যা বলছে তাই আমাদের উত্তর দিতে হবে, এরকম কোনো মানে আছে নাকি? উনি বলছেন, বলতে দিন। এদিন ফের সেই প্রসঙ্গ তুলে সরব হন রাজ্যপাল। For 4.5 hours, a blackout, controlled media, and if someone calls me, I am publicity hungry, that person has to look within. To get publicity is not my job. I raised the issue during the program most decorously, and I raised the issue while leaving also. এতদিন রাজ্যপালের নিরাপত্তার দায়িত্ব ছিল রাজ্য পুলিশের হাতে। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড়কে সিআরপিএফ এর জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হবে। দেশের মধ্যে যেখানেই যাবেন সেখানেই এই নিরাপত্তা পাবেন তিনি। সূত্রের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই সিদ্ধান্তের কথা রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সিআরপিএফকে বিষয়টি জানানোর পর বুধবার সিআরপিএফ এর 4 জন আধিকারিক রাজভবনে গিয়ে এক প্রস্থ আলোচনা সেরেছেন। রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান, অথচ তাঁরই নিরাপত্তা থেকে রাজ্য পুলিশকে সরানোর সিদ্ধান্তকে কটাক্ষ করেন সুব্রত মুখোপাধ্যায়। আমি এর আগে কোনোদিন এরকম দেখিনি, কারণ উনি নিজেই তো কনস্টিটিউশনাল হেড এই রাজ্যের সাংবিধানিক প্রধান। উনি তো চাইলেই সব রকম এখানে পেতে পারেন নিরাপত্তা। ওনার যদি মনে হতো যা দেওয়া আছে আরও বেশি দরকার, তো এখানেই বলতে পারতেন। কেন মানে যে দিল্লি থেকে ওভারটেক করে গিয়ে করলেন একটা, উনিই বলতে পারবেন। যে পরিমাণ পুলিশ মোতায়েন দিল্লি করলো বা করবে, সেটা বোধহয় দরকার ছিল না। কারণ আমাদের যারা নিরাপত্তার অভাব বোধ করে, অ্যাটলিস্ট কোনো রাজ্যপাল নিরাপত্তার অভাব করেছে বলে আমি শুনিনি। আমি 50 বছরের প্রায় এমএলএ, আমি শুনিনি যে কেউ রাজ্যপাল নিরাপত্তার অভাবে ভুগছে। আর পঞ্চায়েত মন্ত্রীর এহেন মন্তব্যেই যে রাজ্যপাল বেজায় চটেছেন তা স্পষ্ট তার কথা থেকেই। A senior minister of the government, Mr. Subrata Mukherjee, has given a statement that any such issue should have been given to the state first.
I would request him with folded hands, please check up with your government. Was any issue flagged? The governor of the state is constantly in touch with the government. But if a minister of the government makes a wrong statement, I would urge that the issue they need to look within. যদিও তার নিরাপত্তায় সিআরপিএফ মোতায়েনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত নিয়ে কিছু বলতে চাননি রাজ্যপাল। I don't comment on security issues. রাজ্যপালকে সিআরপিএফ এর জেড ক্যাটেগরি নিরাপত্তা দেওয়ার যে সিদ্ধান্ত ঘিরে বিতর্কের সূত্রপাত, সে বিষয়ে সূত্রের খবর, রাজ্যপালের নিরাপত্তায় প্রায় ৩৫ জন সিআরপিএফ কর্মী মোতায়েন করা হবে। দ্রুত রাজ্যপালের নিরাপত্তার দায়িত্ব রাজ্য পুলিশের হাত থেকে নিয়ে সিআরপিএফ এর হাতে তুলে দেওয়া হবে। রাজ্যপালের এডিসির সঙ্গে এ নিয়ে সিআরপিএফ কর্তাদের আলোচনাও হয়েছে। রাজভবনের নিরাপত্তার দায়িত্বেও থাকবে সিআরপিএফ। This governor is not proactive, he is active. রাজ্যপালের এই সক্রিয়তার পরিচয় মিলল শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠকেও। বৈঠকে আচার্য তথা রাজ্যপালের সঙ্গে কোর্টের সদস্যদের কার্যত সংঘাতের পরিস্থিতি তৈরি হয় এদিন। 24শে ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। সেখানে ডিলিট এবং ডিএসসি প্রাপক 4 জনের নামের তালিকা প্রস্তাব করে যাদবপুরের কর্মসমিতি। এর মধ্যে প্রাক্তন বিদেশ সচিব সলমান হায়দার এবং কবি শঙ্খ ঘোষকে ডিলিট দেওয়ার প্রস্তাব রয়েছে। ডিএসসি প্রাপক হিসেবে আইএসআই এর অধিকর্তা সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় ও বিজ্ঞানী সিএনআর রাওয়ের নাম রয়েছে। সেই প্রস্তাব নিয়েই এদিন কোর্টের বৈঠকের পৌরোহিত্য করতে সকাল 11টার কিছু পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছন জগদীপ ধনকড়। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বৈঠকে বেশ কিছু বিষয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল তথা আচার্য। প্রাপকদের তালিকায় থাকা একজনের নাম নিয়ে তিনি বলেন, বায়োডেটা পর্যাপ্ত নয়, এত কম সময়ে আলোচনা করে এটা কিভাবে ঠিক করা সম্ভব? আরো বিশদে আলোচনা হওয়া দরকার ছিল, বিস্তারিতভাবে আলোচনার প্রয়োজন রয়েছে। সূত্রের খবর, সেই সময় কোর্টের এক সদস্য বলেন, যাদের নাম প্রস্তাব করা হয়েছে তারা স্বনামধন্য, আর বিস্তারিত কি দরকার আছে? সূত্রের খবর, বৈঠক চলাকালীন 4 জন সম্মান প্রাপকদের মধ্যে একজনের ডিগ্রি নিয়েও প্রশ্ন তোলেন রাজ্যপাল, আর একজনের পরিচয় জানতে চাওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের কোর্টের যে প্রসিজিওর রয়েছে, সেই প্রসিজিওর মেনটেন করেই যেটা সবকিছু হয়েছে, সেটার উপরই আর কি গুরুত্ব আরোপ সবাই করেছি আমরা, এবং সেটা উনিও স্বীকার করেছেন। ডিনস কমিটি এক্সিকিউটিভ কাউন্সিলের মাধ্যম দিয়েই কোর্টের কাছে এসেছে, এবং কোর্টের ইউনানিমাস ডিসিশন হচ্ছে যে এটা আর কি সঠিক নির্বাচন হয়েছে। উনি হয়তো আরও বেশি কিছু তথ্য জানতে চেয়েছিলেন, সেই ব্যাপারে আর কি আমি বলেছি, অন্যান্যরা বলেছি যে যেই সমস্ত ব্যক্তিত্বের নাম রেকমেন্ডেড হয়েছে, ইউনানিমাসলি রেকমেন্ডেড হয়েছে ডিনস কমিটিতে কাউন্সিলে, তাদের আলাদা করে যদি কারো কেউ পরিচিতি জানতে চান, তো তাহলে তার পরিচিতি নিয়েই আর কি প্রশ্ন উঠবে। সাধারণত বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির প্রস্তাবিত সম্মান প্রাপকদের তালিকাকে অনুমোদন দেন আচার্য তথা রাজ্যপাল। এ নিয়ে কোর্টের বৈঠকেও আচার্যের আশাটা বিরল, কিন্তু এদিন তা নিয়েই ঘন্টার পর ঘন্টা আলোচনা চলে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে কোর্টের সদস্যরা প্রায় প্রত্যেকে হাত তুলে কর্মসমিতির প্রস্তাবকে সমর্থন জানান। বিশ্ববিদ্যালয় সূত্রে দাবি, আচার্য তখন রাজভবনে ফিরে তার মতামত দেওয়ার প্রস্তাব দেন, কিন্তু রাজি হননি কোর্টের সদস্যরা। তারা বলেন, আচার্য তো কোর্টের চেয়ারম্যান, তিনি মতামতটা এখানেই দিন। আপত্তির জায়গা ওনার ঠিক প্রসিডিওর নিয়ে যে পুরোটা আপত্তি সেটা নয়। উনি যেটা বলতে চাইছিলেন যে বায়োডেটা শর্ট রিজিউমে দেওয়া হয়েছে যাদের ক্ষেত্রে, তাদের অ্যাচিভমেন্ট ইত্যাদি হাইলাইট করে, সেটা সব ক্ষেত্রে অ্যাডিকুয়েট নয়। শেষমেশ রাজ্যপাল তথা আচার্য বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির প্রস্তাবের পক্ষেই সায় দেন, তবে তিনি যে পুরোপুরি সন্তুষ্ট হননি তা কার্যত বুঝিয়ে দেন। We approved the recommendation of the Executive Council, but unanimously the court also resolved that in future we will have wider consultation, the spectrum will be wider, so that keeping in view the uniqueness of the institution, the reputation it has, the image it has globally, we pick up the best talent available. প্রথমে আপত্তি, পরে সম্মতি, এটা শিক্ষকদের এককাট্টা হওয়ারই ফল, বলছেন যাদবপুরের শিক্ষকদের একাংশ। যে কোনো মিটিংয়ে মতামত যাচাইয়ের বহু রকম প্রক্রিয়া আছে, তার মধ্যে একটা প্রক্রিয়া আছে যে হাত তুলে মত যাচাই, যে পক্ষে কারা আছেন বিরুদ্ধে কারা আছেন, সেটা তো একটা অংশই বটে, এবং এটা প্রসিডিউরাল পার্ট অফ এ মিটিং। সেটা বহু ক্ষেত্রেই নেওয়া হয়, এবং সেটা এক্ষেত্রে হয়তো নেওয়া হয়েছে। এবং এটার মধ্যে একটা ভালো অংশ হলো অন্ততপক্ষে যে হাত তুলে আজকের যেভাবে শিক্ষক প্রতিনিধিরা প্রত্যেকে এই প্রস্তাবের পক্ষে দাঁড়িয়েছেন, তার থেকে বোঝা যায় যে আমাদের এই
স্বশাসন বা স্বাধিকারের জায়গায় সবাই কতটা এককাট্টা, এবং এটার দরকার ছিল। এদিন ছাত্র সংগঠনগুলির তরফেও রাজ্যপালকে স্মারকলিপি দেওয়া হয়। আমরা বেশ কয়েকটা প্রশ্ন ওনার কাছে তুলেছি, যেমন ধরুন 19 সেপ্টেম্বর তারিখে যে ভ্যান্ডালিজম এবিভিপি এবং আরএসএস এর গুণরা করেছিল তা নিয়ে উনি কতটা রেসপন্সিবিলিটি নিচ্ছেন সেটা নিয়ে ওনাকে প্রশ্ন করা হয়েছে। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারই তো উনি বলছেন যে তোমরা লিখিত দাও, রাজভবনে এসো, জানাবো, দেখবো। তবে সেই প্রশ্নের উত্তর এদিন এড়িয়ে গিয়েছেন আচার্য। রাজ্যপাল এই প্রসঙ্গে কোনো স্পষ্ট বার্তা না দেওয়ায় অখুশি পড়ুয়াদের একাংশ। ওনার কি বক্তব্য সেটা আমরা ক্লিয়ারলি কোনো কিছু বুঝতে পারলাম না, যে উনি কেন এলেন, কি কথা বললেন স্টুডেন্টদের সাথে, ওনার কি বক্তব্য হলো স্টুডেন্টদের ইয়েতে, সে সমস্ত আমরা কিছু না, কোনো কিছু সেরকম মানে আমরা যখন গেছিলাম আমাদের সামনে উনি কিছুই মানে কোনো পজিটিভ বক্তব্য রাখেননি আর কি। 19 সেপ্টেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে যখন ঘেরাও করা হয় তখন ক্যাম্পাসে পুলিশ টাকা নিয়ে বেনজির সংঘাত তৈরি হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাজ্যপাল জগদীপ ধনকরের মধ্যে। সূত্রের খবর, সেদিন উপাচার্য সুরঞ্জন দাস বলেন ইস্তফা দেব, তবুও পুলিশ ডাকতে পারবো না। সেই ঘটনার 1 মাসের মাথায় এদিন যখন রাজ্যপাল যাদবপুর ক্যাম্পাসে ঢুকলেন তখন ক্যাম্পাসেই মোতায়েন প্রচুর সাদা পোশাকের পুলিশ। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধেই হাজির ছিল পুলিশ। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি গেটের বাইরেও মোতায়েন ছিল পুলিশ বাহিনী, ছিলেন একজন আইপিএস অফিসারও। পুলিশ সূত্রে দাবি, রাজ্যপাল এদিন আসবেন বলে আগে থেকেই জানানো হয়েছিল, তাই পুলিশি ব্যবস্থা করা হয়েছে। যদিও এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার বিকেল 3টে নাগাদ যাদবপুর ক্যাম্পাস থেকে বেরিয়ে যান জগদীপ ধনকর। রাজ্যপাল শাসক সংঘাত ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এরই মধ্যে আবার নতুন বিতর্ক। যাদের দ্বিতীয় স্ত্রী বিদেশি থাকে মূলত তারাই নোবেল পেয়ে যাচ্ছে। भारत की जनता ने टोटली रिजेक्ट कर दिया उनकी सोच को। অমর্ত্য সেনের পর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ফের বিজেপি নেতামন্ত্রীদের নিশানায় বাঙালি নোবেল জয়ী। বিশ্ব দারিদ্র্য দূরীকরণ নিয়ে গবেষণামূলক কাজের জন্য গত 14ই অক্টোবর নোবেল সম্মান পান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। অভিজিতের সঙ্গেই নোবেল পান এস্টার ডাফলো। সর্বকনিষ্ঠ হিসাবে অর্থনীতিতে নোবেল পান এই ফরাসি আমেরিকান অর্থনীতিবিদ। এস্টার ডাফলো অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। দুজনেই আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অধ্যাপনা করেন। আর একজন ভারতীয়ের নোবেল জয় ঘিরে যখন দেশ জুড়ে উচ্ছ্বাস, তখন বিতর্কিত মন্তব্য করে বসলেন রাজ্য বিজেপির অন্যতম শীর্ষ নেতা রাহুল সিনহা। যাদের দ্বিতীয় স্ত্রী বিদেশি থাকে মূলত তারাই নোবেল পেয়ে যাচ্ছে। এখন নোবেল পাওয়ার ক্ষেত্রে এটা একটা ডিগ্রি কিনা আমি জানি না, কিন্তু একটা বিষয় এটা ঠিক, পীযূষ গোয়েলের বক্তব্য সঠিক। তার কারণ হচ্ছে যে এরা অর্থনীতিকে বামপন্থী নীতিতে রঙিয়ে দিয়েছে। এরা অর্থনীতিকে বামপন্থা রীতিতে চালাতে চায়, কিন্তু বামপন্থা রীতি এই দেশেই অচল হয়ে গেছে। এগুলো খুব নিম্নমানের মানসিকতার ব্যাপার, এগুলো যাওয়া হয় না। যারা শুনবে তা দেশের লোক, তারাই বিচার করবে। অভিষেক বিনায়ক এমন কিছু বলেননি যাতে ওকে একটা লেফট স্ট্যাম্প মেরে দূরে সরিয়ে দিতে হবে। আর যদি লেফট হয় অথবা রাইট হয়, অর্থনীতির কথা কিনা সেটা বিচার্য, এবং যে অর্থনীতিতে মানুষের কল্যাণ হবে কিনা সেটা বিচার্য। একটা চূড়ান্ত লেফটিস্ট যদি দেশের মঙ্গলের জন্য কোনো কথা বলে তাহলে আমি সেটা গ্রহণ করতে রাজি আছি। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। বাঙালি হিসেবে আমরা গর্বিত যে একজন বাংলার ছেলে সে নোবেল বিজয়ী হয়েছে, এবং আমার মুখ্যমন্ত্রী নিজে তাকে অভিনন্দন জানিয়েছেন। এবার রাহুল সিনহা কি পীযূষ গোয়েল কে কি বলল তাতে তার গরিমা কম হয় না, বরং যারা এই নিয়ে বলছে তাদের মূর্খতা প্রমাণ হয়। রাহুল সিনহার আগেই নোবেল জয়ী অর্থনীতিবিদকে কটাক্ষ করতে আসরে নামেন মোদী সরকারের হেভিওয়েট মন্ত্রী পীযূষ গোয়েল। अभिजीत बैनर्जी जी को नोबेल प्राइज मिला है, मैं उनको बधाई देता हूँ, लेकिन उनकी समझ के बारे में तो आप सब जानते हैं। उनकी जो थिंकिंग है वो टोटली लेफ्ट लीनिंग है। उन्होंने न्याय को समर्थन दिया था और न्याय के बारे में बड़े गुणगान गाए थे। भारत की जनता ने टोटली रिजेक्ट कर दिया उनकी सोच को। মোদী সরকারের বাণিজ্য মন্ত্রী যে ন্যায় প্রকল্পের প্রসঙ্গ টেনে নোবেল জয়ী বাঙালিকে কটাক্ষ করছেন, সেই ন্যায় প্রকল্প আসলে কি?
গত লোকসভা নির্বাচনের সময় দারিদ্র দূরীকরণের ডাক দিয়ে ন্যায় প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেন রাহুল গান্ধী। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কংগ্রেস ক্ষমতা এলে গরিব পরিবারগুলির জন্য বছরে ন্যূনতম ৭২,০০০ টাকা আয় নিশ্চিত করা হবে। এই ন্যায় প্রকল্পের জন্য বিশ্বের বিশিষ্ট অর্থনীতিবিদদের পরামর্শ নিয়েছিল কংগ্রেস। তার মধ্যে অন্যতম ছিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। গত ১৪ই অক্টোবর অভিজিৎ বিনায়কের নোবেল প্রাপ্তির পর প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইট করেন, নোবেল জয়ের জন্য অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন। দারিদ্র দূরীকরণ এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে যে ন্যায় প্রকল্পের কথা আমরা বলেছিলাম সেটি রূপায়ণে সাহায্য করেছিলেন অভিজিৎ বিনায়ক। এই প্রেক্ষাপটেই বিজেপি নেতা মন্ত্রীদের রোষানলে পড়লেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, যার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি বিরোধী দলগুলি। দিলীপ ঘোষ যখন অমর্ত্য সেন সম্পর্কে কমেন্ট করছিলেন তখন যেমন অসভ্যতা মনে হচ্ছিল, তাই পীযূষ গোয়েল কমেন্ট করতে পারেন কোন কোন রেলের লাইন তিনি আরো বিক্রি করবেন, কোন কোন স্টেশন বিক্রি করবেন, বিএসএনএল এর সর্বনাশ করে জিওর ব্যবসা কি করে বাড়াবেন, আদানি আম্বানিদের স্বার্থ কি করে রক্ষা করবেন। পীযূষ গোয়েল অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে বুঝবেন কি করে? অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে বুঝতে গেলে ইকোনমিক্স, তার থিওরি, মানুষ এবং সব মিলিয়ে দেশ দুনিয়া বুঝতে হয়। ওটা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়রা বুঝবেন বলেই নোবেল পুরস্কারের জন্য অবশ্যই বিবেচিত হন, সঙ্গতভাবে বিবেচিত হন। অনেকেই আছে যারা সব বিষয়ে কথা বলেন কিন্তু সব বিষয় সম্পর্কে জানেন না। একজন ভারতীয়কে নোবেল পেলে যে সম্মান দেওয়ার কথা, সেই সম্মান যদি কেউ না দেয় তো তিনিই তো অপমানিত হবেন। ওনার কি অপরাধ? উনি বাঙালি, তাই এই ধরনের বিশ্ব জয়কে যারা ছোট করে দেখতে চায় তারা নিজেদেরকেই তো ছোট করছে, তাদের জন্য আর আমরা কি বলবো? পীযূষ গোয়েল অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে কি করে জানবে? কারণ ওর কাজ তো রেলগাড়ি চালানো, গেটম্যান নিয়ে কারবার। তো পীযূষ গোয়েল সে অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, সে নোবেল লরেট হচ্ছে, নোবেল লরেটটা কি আগে তাকে জিজ্ঞেস করুন, কারা কিসের জন্য পায়। যারা নোবেল দিয়েছে তারা পীযূষ গোয়েলের মতো লোক, তাদের বাড়িতে চাকর বাকর আছে। তুমি ভবিষ্যতে অভিজিৎ বিনায়ক ব্যানার্জির নোবেল সম্বন্ধে সমালোচনা না করে। ভারতবর্ষের পক্ষে, অর্থনীতির পক্ষে এত বড় একটা অ্যাচিভমেন্ট সেটাকে তারা গ্রহণ করতে পারছেন না। তারা প্রতি মুহূর্তে চোনা ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত। এরা তো চোনা ঢালার জন্যই এসেছেন। সুতরাং তার কি রাজনৈতিক মতামত রয়েছে, কখনো ছিল কি ছিল না, সেগুলো এখন বিষয় নয়। অভিজিৎ বিনায়ক যেদিন নোবেল পেলেন সেদিন বেশ কয়েক ঘন্টা পর টুইট করে তাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেদিনই বিজেপি সাংসদ অনন্ত হেগড়ে নিশানা করেন নোবেল জয়ীকে। হেগড়ে টুইটারে লেখেন, 2019 সালে নোবেল পুরস্কারে ভূষিত হলেন সেই মানুষটি যিনি পাপ্পুর হাত ধরে ভারতে কর বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির পরামর্শ দিয়েছিলেন। এই খবরে পাপ্পু গর্বিত বোধ করবেনই, কারণ কংগ্রেসের ন্যায় প্রকল্পেরও প্রবক্তা ছিলেন তিনি। মোদী সরকারের হেভিওয়েট মন্ত্রী পীযূষ গোয়েলের মন্তব্য ঘিরে বিতর্ক অবশ্য নতুন নয়। সম্প্রতি তিনি একটি অনুষ্ঠানে বলেন, অর্থনীতি নিয়ে অঙ্ক কষার মধ্যে যাবেন না। $5 লক্ষ কোটি জিডিপির জন্য 12% বৃদ্ধি দরকার, এদিকে বৃদ্ধির দর 6%। এসব অঙ্ক কষার দরকার নেই, কারণ অঙ্ক কষে আইনস্টাইন মাধ্যাকর্ষণ আবিষ্কার করেননি। Don't get into those maths. Those maths have never helped Einstein discover gravity. পাল্টা কটাক্ষের সুরে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছিলেন, মন্ত্রী মহোদয় ঠিকই বলেছেন, আইনস্টাইন অঙ্ক কষে মাধ্যাকর্ষণ আবিষ্কার করেননি, কারণ তার আগে নিউটন এই কাজ করে ফেলেছিলেন। অপেক্ষা করুন, এবার মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী বলবেন নিউটনের আগে আমাদের পূর্বপুরুষেরা মাধ্যাকর্ষণের কথা জানতেন, নাকি তিনি ইতিমধ্যেই বলে ফেলেছেন। এমন মন্ত্রীরা থাকলে ঈশ্বর অর্থনীতিকে রক্ষা করুন।
রাজ্যপাল শাসক সংঘাত, মহারাষ্ট্র হরিয়ানায় বিধানসভা ভোটে বিজেপির জয়ের সম্ভাবনা। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে মোদী সরকারের মন্ত্রী বিজেপি নেতার কটাক্ষ। এইসব ঘিরে যখন উত্তপ্ত রাজ্য রাজনীতি, তখন উত্তর 24 পরগনার নিমতায় তরুণ খুনের তদন্তে পুলিশের গাফিলতির অভিযোগ ঘিরে ক্ষোভ ক্রমেই বাড়ছে। সেই সঙ্গে একটা প্রশ্ন জোরালো হচ্ছে, ত্রিকোণ প্রেমের জটিলতার জেরে কি অকালে চলে যেতে হলো বছর 21-এর তরতাজা তরুণকে? বিতর্কের মুখে বৃহস্পতিবার শেষ অবধি নিমতাকাণ্ডে ছাত্র খুনের অভিযোগে মামলা রুজু করে পুলিশ। কারণ ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পর স্পষ্ট হয়ে যায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়নি দমদমের বাসিন্দা বছর 21-এর দেবাঞ্জন দাসের। পুলিশ সূত্রে খবর, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে দেবাঞ্জনের শরীরে দুটি জায়গায় বুলেটের ক্ষত রয়েছে। মৃতের ডান হাতের শিরার দিক দিয়ে একটি গুলি ঢুকে কনুইয়ের পাশ দিয়ে বেরিয়ে যায়। আরেকটি ক্ষত রয়েছে বাঁ কানের থেকে একটু নিচে গলার ওপরের অংশে। বুলেট বাঁদিক দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে। সম্ভবত তার জেরেই দেবাঞ্জনের বাঁদিকের চোয়ালের দুটি দাঁত ভাঙা অবস্থায় পাওয়া যায়। পুলিশের অনুমান, দেবাঞ্জনকে সম্ভবত পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়, যার অভিঘাতে মুখ বিকৃত হয়ে গিয়েছিল। এই প্রেক্ষাপটে ময়না তদন্তকারী চিকিৎসকের প্রাথমিক রিপোর্টের উপর ভিত্তি করে দুটি সম্ভাবনার কথা উঠে আসছে। প্রথম সম্ভাবনা, দেবাঞ্জনের শরীরে বুলেটের ক্ষত দেখে তদন্তকারীদের মনে হচ্ছে আততায়ী সম্ভবত গাড়ির পেছনের সিটে বাঁদিকে জানলার ধারেই বসেছিল। সেখান থেকে সামনে ডান দিকে চালকের আসনে বসে থাকা দেবাঞ্জনকে লক্ষ্য করে গুলি করা হলে এরকম ক্ষত তৈরি হওয়ার জোরালো সম্ভাবনা আছে। দ্বিতীয় সম্ভাবনা, আততায়ী গাড়ির বাইরে ছিল, বাঁদিকে খোলা জানলা দিয়ে চালকের আসনে বসে থাকা দেবাঞ্জনকে লক্ষ্য করে আততায়ী গুলি চালাতে পারে। তবে এই সম্ভাবনা অত্যন্ত কম বলেই মনে করছে পুলিশ, কারণ প্রত্যক্ষদর্শীদের অনেকেই দাবি করেছেন দেবাঞ্জনের গাড়িতে এসি চলছিল, কাঁচ তোলা ছিল। তাছাড়া নবমীর রাতে বাইরে থেকে গাড়ির ভেতরে গুলি চালানো হলে সেটা কারোর চোখে পড়ল না, এমনটা কি সম্ভব? পুলিশ আধিকারিকরা যেটা মনে করছেন, আততায়ী সম্ভবত গাড়ির মধ্যে ছিল। সম্ভাবনা এক, আততায়ীকে পুলিশ আধিকারিকরা মনে করছেন যে দেবাঞ্জন গাড়ির ড্রাইভিং সিটে ছিল এবং ড্রাইভিং সিটের ঠিক পেছনে গাড়ির যে ব্যাক সিট তার ঠিক কোনাকুনি আততায়ী যদি বসে থাকে, তাহলে কিন্তু ওই অ্যাঙ্গেলে গুলি চালানোর জেরে দেবাঞ্জনের মৃত্যু ঘটা সম্ভব, এমনটাই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। এর পাশাপাশি আততায়ী বাইরে থেকে গুলি চালিয়েও দেবাঞ্জনকে মারতে পারে, কিন্তু সেই সম্ভাবনা ক্ষীণ বলেই প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকদের অভিমত। সব মিলিয়ে আততায়ী দেবাঞ্জনের পূর্ব পরিচিত হতে পারে বলে জোরালো হচ্ছে সম্ভাবনা। পুলিশও সেই বিষয়টি নিয়ে ভাবছে, বাইরে থেকে কেউ গুলি চালালো কিনা তা খতিয়ে দেখতে পরীক্ষা করা হচ্ছে বিরাটের স্কুল রোডের আশপাশে থাকা বিভিন্ন ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ। এরই মধ্যে শুক্রবার সকাল 11টার সময় ফের নিমতা থানায় যান ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বার্মা। দুপুর 2টোর সময় ফরেন্সিক আধিকারিকরা গিয়ে দেবাঞ্জনের গাড়িটি পরীক্ষা করেন। আমরা রয়েছি নিমতা থানার সামনে। দেবাঞ্জন দাস নবমীর রাতে যে হন্ডা সিটি গাড়ি নিয়ে বেরিয়েছিল, সেই গাড়ি এক্সামিন করতে এই মুহূর্তে স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যারা সায়েন্টিস্ট তারা এসেছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অজয় ঠাকুর, এখানকার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার এবং নিমতা থানার যিনি ইন্সপেক্টর ইনচার্জ তারা রয়েছেন, এবং তাদের সামনেই স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যারা অফিসিয়ালস তারা কিন্তু গাড়ির ভেতর থেকে বিভিন্ন নমুনা, ব্লাড স্টেন সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করছেন। পুলিশ সূত্রে দাবি, দেবাঞ্জনের গাড়ির সামনের বাঁদিকের চাকায় একটি ফুটো দেখা গিয়েছে। এটা কি দুর্ঘটনার অভিঘাতে তৈরি হয়েছে নাকি আততায়ীর ছোড়া গুলিতে? যদিও বিরাটির স্কুল রোডে যেখানে দেবাঞ্জনের মৃতদেহ সহ গাড়িটি উদ্ধার হয়, সেই রাস্তার আশেপাশে কোথাও গুলির খোল পাওয়া যায়নি। তাহলে চাকায় ফুটো তৈরি হলো কি করে? সেই বিষয়ে ফরেন্সিক বিশেষজ্ঞদের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। এছাড়াও গাড়ির ভেতর থেকে পাওয়া দুটি বুলেটের অংশের ব্যালিস্টিক পরীক্ষা করা হচ্ছে বলে সূত্রের খবর। পুলিশ প্রথমে দেবাঞ্জনের মৃত্যুর ঘটনাকে পথ দুর্ঘটনা বলে দাবি করলেও নিহতের পরিবার প্রথম থেকে দাবি করে আসছে ত্রিকোণ প্রেমের জটিলতা এবং তার জেরে বিবিএ পড়ুয়া দেবাঞ্জনকে খুন করা হয়েছে। যে মার্ডার করেছে সে হলো প্রিন্স সিং এবং এই মেয়েটিও সাথে জড়িত। আমার ছেলে 2 থেকে 2.5 মাস মেয়েটির সাথে একটা সম্পর্ক হয়। 15-20 দিন আগে একটা থ্রেট করেছিল, প্রিন্স সিং থ্রেট করেছিল তোকে গুলি করে মারব। প্রিন্স সহ 5 জনের বিরুদ্ধে নিমতা থানায় খুনের অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার। শুক্রবার উত্তর 24 পরগনার দুর্গানগরে 3 নম্বর রেলগেট এলাকায় প্রিন্স সিংহের বাড়িতে পৌঁছই আমরা। পরিবার সূত্রে দাবি, একাদশী পর্যন্ত বাড়িতে থাকলেও তারপর রহস্যজনকভাবে উধাও হয়েছেন প্রিন্স। মার্ডার হয়েছে, একে আপনি বাড়িতে আগে দেখেছেন? না স্যার, না স্যার, কখনোই দেখিনি আমি একে স্যার। এই এখন মানে আমি দেখছি নিউজ বলে আমি এখন জানি, এর আগে আমি কখনোই দেখিনি। জানি আপনার ভাই নবমীর পর থেকেও বাড়িতে ছিল? হ্যাঁ স্যার, বাড়িতে ছিল, বাড়িতে এসেও ছিল, এসে আবার চলেও গেছে। কোথাও পুলিশ এসেছিল বাড়িতে?
না স্যার এখন অবধি তো কিছু আসেনি, একবার স্যার মনে হয় এসেছিল বাইরে থেকে এসে দেখে গেছিল। এই প্রেক্ষাপটেই দেবাঞ্জনের বান্ধবী এবং তাকে কেন্দ্র করে ত্রিকোণ প্রেমের তত্ত্বও উঠে আসছে, কারণ যে ছাত্রীকে কেন্দ্র করে আক্রোশের তত্ত্ব খাড়া করা হচ্ছে সেই ছাত্রীর সঙ্গে ভাইয়ের প্রেমের সম্পর্ক ছিল বলে মেনে নিয়েছেন প্রিন্সের দাদা। এটাকে আমি জানতাম কি, হ্যাঁ ওরাও প্রিন্সের গার্লফ্রেন্ড ছিল, এটা আমি জানতাম, কিন্তু তার বেশি আমি এটা মানে এর বেশি আমি জানতাম না। কেউ মাঝে মাঝে ফোন আসতো ওর, তখন আমি ফোনটা মানে ওর দেখতাম, মানে ঘরে যখন স্নান ফান করতো তখন ওর নামে যখন ফোন আসতো আমি জিজ্ঞেস করতাম এটা কে, বলতো আমার গার্লফ্রেন্ড আছে। তাই না এখন মানে আছে কি নেই এখন এগুলো কি করে বলবে সেটা। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন প্রিন্স সিংহের মোবাইল ফোনে টাওয়ার লোকেশন কোথায় কোথায় ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সঙ্গে দেবাঞ্জনের সঙ্গে তার বান্ধবীর হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জারে কি কথা হতো সেটাও পরীক্ষা করছে পুলিশ। দেবাঞ্জনের বান্ধবীকে দফায় দফায় নিন্দা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, গাড়ি থেকে যে গুলির অংশ পাওয়া গিয়েছে সেগুলি প্রাথমিক পরীক্ষা করে অনুমান করা হচ্ছে 7mm পিস্তল থেকে গুলি চালানো হয়েছে। কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের ঐতিহাসিক সিদ্ধান্তের পর তোলপাড় আন্তর্জাতিক মহল, বেকায়দায় পাকিস্তান। আমেরিকা বা চীনের কাছে ভারতের বিরুদ্ধে নালিশ করতে গিয়ে মুখ পুড়েছে ইমরান খানের। ভারত ও পাকিস্তানের এই টানাপোড়েন নিয়ে আমাদের আজকের রাজনৈতিক ব্যঙ্গচিত্রের টিভি আঙ্গিক দেখে মন খুলে হাসতেই পারেন, কিন্তু ওই আবার আন্তর্জাতিক কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। প্রশাসনকে কড়া বার্তায় রাজভবনের তরফে জারি বিবৃতিতে বলা হয়, এই ঘটনা অসহিষ্ণুতা এবং উদ্বেগজনক আইন শৃঙ্খলা পরিস্থিতির স্পষ্ট প্রতিফলন। যথেষ্ট সময় কেটে যাওয়ার পরেও পুলিশ কিংবা রাজ্য প্রশাসনের তরফে কেউ উদ্বেগ প্রকাশ না করায় রাজ্যপাল তার অসন্তোষ প্রকাশ করেছেন। রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্য সচিবের কাছে যথাযথভাবে বিষয়টির গুরুত্ব তুলে ধরেছেন রাজ্যপাল। Honest appeal to all those who are engaged in law, please have fair-minded investigation. The investigation must not be inspired by any other considerations. This is too critical to be put under the carpet. পাল্টা রাজ্যপালের বিরুদ্ধে সরব হয় তৃণমূল। নিজেই তার সাংবিধানিক যে সীমারেখা, সেই সীমারেখাকে লঙ্ঘন করছে। আইন শৃঙ্খলা সম্পর্কে তার মন্তব্য উদ্দেশ্য প্রণোদিত এবং অভিসন্ধিমূলক। 11ই অক্টোবর রাজ্য সরকারের তরফে রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রেড রোডে আয়োজিত দুর্গাপুজোর কার্নিভালে ফিডের আউটপুট বিভিন্ন টিভি চ্যানেলকে দেয় রাজ্য সরকার, কিন্তু অনুষ্ঠান চলাকালীন কোথাও তাকে দেখানো হয়নি বলে ক্ষোভ উগরে দেন রাজ্যপাল। For 4 hours, not for a second, the first servant was shown on television. I am not untouchable. You can't have that kind of intolerance. What happened has put me to shame, because no person in the state of West Bengal will approve of it. How can you black out a person holding this position after inviting him? Someone called me to tell sir it is reminiscent of emergency. It has taken me 3 days to recover from this injury to my heart.
তৃণমূল রাজ্যপালের অভিযোগকে গুরুত্বই দিতে চায়নি। রাজ্যপাল যা বলছে তাই আমাদের উত্তর দিতে হবে এরকম কোনো মানে আছে নাকি? উনি বলছেন বলতে দিন। এদিন ফের সেই প্রসঙ্গ তুলে সরব হন রাজ্যপাল। For 4.5 hours, a blackout, controlled media, and if someone calls me, I am publicity hungry, that person has to look within. To get publicity is not my job. I raised the issue during the program, most decorously, and I raised the issue while leaving also.